আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন এমন এক নাটকের কেন্দ্রে দাঁড়িয়ে, যেখানে প্রধান চরিত্রকে নিয়ে আদালতের একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে। আমি আজ আলোচনা করব আইসিটি কোর্টের এই রায়টি কি সত্যি আওয়ামী লীগের মনে কোনো ভয় ধরাতে পেরেছে, নাকি উল্টো ফল হয়েছে এবং শেখ হাসিনা নিজে উল্টো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তার দলকেই বা তিনি কিভাবে নতুন করে ঢেলে সাজাচ্ছেন। প্রথমে আমাদের এই মামলাগুলোর চরিত্র বুঝতে হবে। আমরা এগুলোকে কেবল আইনগত মামলা হিসাবে দেখতে পারি না, এগুলো আমাদের দেশের রাজনৈতিক মামলাগুলোর ইতিহাস বহন করে। আমাদের দেশে রাজনৈতিক মামলার ক্ষেত্রে কঠোর পরিণতি কেবল তখনই দেখা গেছে যখন দেশে একটি সামরিক শাসন ছিল। এর বাইরে শেখ হাসিনার টানা দীর্ঘ ক্ষমতাকালেই আমরা দেখেছি যুদ্ধ অপরাধী এবং রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচিতদের বিরুদ্ধে কঠোর শাস্তি কার্যকর হয়েছে। একটা স্বাভাবিক প্রশ্ন, যদি দেশের রাজনীতি স্বাভাবিক গতিতে চলত, যদি 2014 সালের নির্বাচনে ক্ষমতা পট পরিবর্তন হতো, তাহলে এই মামলাগুলোর পরিণতি কি হতো? উদাহরণ হিসাবে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কথাই ধরুন, যারা ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেলখানা থেকে বেরিয়ে গিয়েছেন। এতেই বোঝা যায় এই মামলাগুলো পূর্ণতা পেতে দীর্ঘ সময় লেগেছে এবং এর পেছনে একটানা ক্ষমতা ধরে রাখার একটি ভূমিকা ছিল। এখন আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, তাহলে বর্তমান সরকার বা যারা পর্দার আড়াল থেকে রাজনীতি পরিচালনা করছেন, তাদের কৌশলটা বুঝতে হবে। তারা কিন্তু খুব দ্রুততার সাথে আওয়ামী লীগের নেতাদের বিচার কার্য সম্পন্ন করতে চাইছেন। প্রশ্ন হচ্ছে, কেন এই দ্রুততা? এর মূল লক্ষ্য হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আতঙ্ক তৈরি করা, ঠিক যেমনটা জামায়াতকে মোকাবেলা করতে হয়েছিল। তবে এখানে একটা বড় পার্থক্য আছে। জামাতের মতো দীর্ঘ সময়ের জুলুম ও অত্যাচার সহ্য করার অভিজ্ঞতা আওয়ামী লীগের নেতাকর্মীদের নেই। প্রায় 15 বছর ধরে তারা ধমক দেয়া, ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়ার মতো পরিবেশে অভ্যস্ত ছিলেন। অভাব কাকে বলে, অভিযোগ কাকে বলে, এই বিষয়গুলো তারা ভুলেননি। ফলে এই রাজনৈতিক পট পরিবর্তনে এখন তাদের সবার মধ্যে রীতিমতো একটা হাহাকার তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে যারা দেশের বাইরে পালিয়ে গেছেন, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যারা একবার পালিয়ে যান তারা মূলধারার রাজনীতিতে সহজে পুনর্বাসিত হতে পারেন না। আমরা বিএনপির অনেক নেতার ক্ষেত্রে এটা দেখেছি। এখন যারা বিদেশে আছেন, তাদের টাকা পয়সা আছে, হয়তো কেউ কেউ রাজসাক্ষী হওয়ার চেষ্টাও করছেন, কিন্তু মূল কথা হলো তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এক কথায় শেষ। এখন যারা ক্ষমতা চালাচ্ছেন, তাদের প্রধান কাজ হলো বিদেশে থাকা এই নেতাদের মনে হতাশা ঢুকিয়ে দেয়া, যেন তারা দেশে লড়াকু কর্মীদের পেছনে অর্থ বিনিয়োগ করতে না পারে। এটা ডিপ স্টেটের একটা পলিসি, যার মাধ্যমে মূল নেতৃত্বকে ফ্রন্টিয়ার লাইনে আসতে বাধা দেয়া হচ্ছে। এরই মধ্যে শেখ হাসিনার রায়ের পরপরই একটা পরিকল্পিত প্রোপাগান্ডা বা প্রচার সামনে আনা হলো। সেটি হলো রিফাইন্ড আওয়ামী লীগের গল্প। এই প্রচারের মূল কথা হলো শেখ হাসিনার অধ্যায় শেষ এবং এখন সাবের হোসেন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইবির মতো নতুন পরিমার্জিত নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ তৈরি হবে। এই প্রচারের মূল উদ্দেশ্য কিন্তু আওয়ামী লীগের মূল নেতৃত্বকে মানসিকভাবে অবদমিত করে দেয়া। কিন্তু এই প্রচারটি কতটা বাস্তবসম্মত? আমি মনে করি এই নেতারা তৃণমূলের রাজনীতিতে অভ্যস্ত নন। সেলিনা হায়াৎ আইবির প্রভাব নারায়ণগঞ্জের বাইরে সীমিত। আর সাবের হোসেন চৌধুরীর বিষয়টি আরো ভিন্ন। তিনি মূলত এলিট সোসাইটি থেকে আসা একজন ভদ্রলোক, একজন সফল ব্যবসায়ী। শেখ হাসিনা তাকে পিক করেছিলেন কারণ একসময় আওয়ামী লীগের শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের লোকজনের অভাব ছিল। তিনি ক্রীড়া অনুরাগী হিসাবে আবাহনী ক্লাবের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন, যা অনেকটা অরাজনৈতিক পথ। তিনি নিঃসন্দেহে ভালো মন্ত্রী, স্পিকার বা পররাষ্ট্রমন্ত্রী হতে পারতেন, কিন্তু সারা বাংলাদেশ চুষে বেড়ানো তৃণমূলের রাজনীতি বলতে যা বোঝায়,
সেটি আব্দুর রাজ্জাক তুফায়েল আহমেদ বা আব্দুল জলিল সাহেবের মতো ব্যক্তিত্বদের কাজ। সাবের হোসেন চৌধুরী সেই ধরনের রাজনীতিতে অভ্যস্ত নন। তিনি যদি এক সপ্তাহ দক্ষিণ বাংলায় ঘুরে আসেন, তাহলে হয়তো 2 মাস তাকে সুইজারল্যান্ডে চিকিৎসা নিতে হবে। এটি বাস্তবসম্মত নয়। ফলে এই ধরনের প্রচারগুলো কেবল মূল নেতৃত্বকে হতাশার মধ্যে ফেলাই অন্যতম কাজ, এবং এর জন্য এগুলো ছড়ানো হচ্ছে। কিন্তু এত কিছুর পরও একটি বিষয় লক্ষণীয়, আওয়ামী লীগ কি আসলেই ভয় পাচ্ছে? আমি মনে করি এই রায় আওয়ামী লীগকে পুরোপুরি অবদমিত করতে পারেনি, বরং উল্টো ফল হয়েছে। যারা ভারতে আছেন তারা শতভাগ বিশ্বাস করছেন যে তারা আবার দেশে ফিরে আসতে পারবেন। তাদের এই বিশ্বাসের পেছনে রয়েছে একটি দৃঢ় ধারণা, ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশে কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবে না, এবং ভারত কোনো অবস্থাতেই আওয়ামী লীগের বিকল্প অন্য কাউকে গ্রহণ করবে না। আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এই আত্মবিশ্বাসের সমর্থন করে। ভারতে নির্বাসনে যাওয়াটা আওয়ামী লীগের জন্য এটা প্রথমবার নয়। আইয়ুব খানের সময়, মুক্তিযুদ্ধের সময়, ৭৫-এর 15 আগস্টের পরে, এমনকি 2001 সালের বিএনপি সরকারের আমলেও বিশাল সংখ্যক আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়েছিলেন। ভারত বলতে গেলে তাদের সেকেন্ড হোম, এবং অনেকেরই সেখানে বাড়ি আছে। অতীতের এই অভিজ্ঞতা থেকে তারা মনে করছেন এটা তাদের 5ম, 7ম বা 8ম ভারত যাত্রা। অতীতের এই নির্বাসন শেষেও তারা দেশে ফিরে এসে যুদ্ধ করেছেন, রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন এবং রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন। তবে এবার একটা বড় পার্থক্য আছে। এখন তাদের যে আন্তর্জাতিক সংযোগ, অর্থবিত্ত ও ক্ষমতা আছে, অতীতে কখনোই কিন্তু তা ছিল না। এখন ভারতে বসে তারা যেভাবে সারা দুনিয়া তোলপাড় করছেন, ব্রাসেলস, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপানে একই সাথে কর্মসূচি করছেন এবং বিশ্বের বিখ্যাত পত্রিকাতে সাক্ষাৎকার দিচ্ছেন, এটি চারটিখানি কথা নয়, এটি তাদের নতুন শক্তির একটি বহিঃপ্রকাশ। সব মিলিয়ে যে রায়টি তাদের রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য ব্যবহার করা হলো, সেটি কি তবে তাদের জন্য নতুন শক্তি, নতুন জেদ নিয়ে ফিরে আসার পথ তৈরি করে দিল কিনা, এটাই এখন মূল প্রশ্ন। এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। যে বিচার কার্য তাদের অবদমিত করার উদ্দেশ্যে চালানো হয়েছিল, তা এখন বুমেরাং হয়ে যাচ্ছে, এবং আওয়ামী লীগ আরো অধিক জেদ নিয়ে যে কর্মকাণ্ডগুলো করছে তা সামাল দেয়া বর্তমান সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে। এখন অপেক্ষা করতে হবে আসলে আওয়ামী লীগ তাদের যে কীর্তিকলাপগুলা করছে, সেই কীর্তিকলাপগুলার একটি উপসংহার অবশ্যই প্রয়োজন, এবং সেই সমাপ্তি কিংবা উপসংহার তারা কিভাবে টেনে আনে। এই উপসংহার আসার পর অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যারা রয়েছেন তারা কি আদৌ দেশে থাকেন নাকি দেশ ছেড়ে পালিয়ে যান, এটিও কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেখার বিষয়। আবার তারা এমন পরিবর্তন যদি নিয়ে আসে বা এমন উপসংহার যদি নিয়ে আসে যে উপসংহারের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা বিদেশে পালিয়ে যান, তাহলে দেশের রাজনীতিতে যারা তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছিল তারা আসলে কোন অবস্থায় এই দেশে বসবাস করেন। তাহলে আওয়ামী লীগ তাদের কমপ্লিট যে শক্তি, সেই শক্তি নিয়ে যেভাবে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা প্রদর্শন করা শুরু করেছে, তাতে আমি মনে করছি অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশ আরো বেশি উত্তপ্ত হবে, এবং সেই উত্তপ্ততার আঁচ এখন থেকে কিছুটা হলেও জনগণ আন্দাজ করতে পারছে। যদি অতি বাড়াবাড়ি উত্তপ্ততা সৃষ্টি হয়, তাহলে এই দেশের মানুষের জন্য এই রাজনৈতিক পরিবেশে বসবাস করা কিংবা এই রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করা অথবা সহ্য করা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। দেখা যাক প্রকৃতপক্ষে আসলে রাজনৈতিক যে মেরুকরণ, সেই রাজনৈতিক মেরুকরণগুলো কাকে কোন দিকে নিয়ে যায়।